হ্যালো স্টুডেন্টস, যেভাবে তোমরা জানো আমরা সরল সুদ কষা স্টার্ট করেছি। তো আজকে সরল সুদ কষার আমরা 6 নম্বর অঙ্কটা করব। আর এটা আমরা একটা সিরিজ স্টার্ট করেছি যেখানে আমরা সরল সুদ কষার পুরো অনুশীলনীটাকে পার্ট টু পার্ট ডিভাইড করে অঙ্কগুলো করব। তোমাদের যেটা বুঝতে অসুবিধা না হয় সেটার লক্ষ্য রাখবো আর একটু ইজিভাবে করার চেষ্টা করব। ওকে, তো এখানে দেখো কী দেওয়া আছে 6 নম্বর অঙ্কটা। গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিল। টাকাটা দেওয়া নেই, কিছু টাকা ধার নিলেন। ওকে, প্রত্যেক মাসে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন এটা দেওয়া আছে। তাহলে এটাকে ঠিকভাবে যদি দেখা যায় তাহলে তুমি অঙ্কটা যদি পড়ো একবার কোশ্চেনটা তোমরা বুঝতে পারবে। এখানে কি দেওয়া আছে দেখো, গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে টাকা নিয়েছে। তাহলে এখানে সরল সুদের হারটা কি হচ্ছে আমার আর দেওয়া আছে এখানে 12%। কিছু টাকা ধার নিলেন ওটা দেওয়া নেই, ঠিক আছে, আমি এখন টাকা বাদ দিচ্ছি। প্রত্যেক মাসে, তাহলে এটা কি হয়ে গেল সময়। সময় কি দেওয়া আছে প্রত্যেক মাসে, মানে এখানে 1 মাস, ওটাকে আমাদেরকে বছরে করে নিতে হবে। এবারে কি হবে, তাকে 378 টাকা সুদ দিতে হয়। 378 টাকা সুদ দিতে হয়, তাহলে এটা কি হয়ে গেল আমার আয়। তাহলে আমার এখানে আয়ও দেওয়া আছে। তিনি কত টাকা ধার নিয়েছিলেন, কত টাকা ধার নিয়েছিলেন, এখানে আমাদের পিটা বার করতে হবে। ওকে, দেখো এখানে চাইলে আমাদের পিটা দেওয়া নেই। তাহলে আমরা এখানে কি করব দেখো, যেভাবে আমরা শিখে এসেছি যে ধরি তা এখানে কি করে নেব দেখো। তাহলে এখানে কি করব দেখো, এখানে যেমন করবো ধরি, আসল তো আমাদের দেওয়া নেই, তাও আমরা কি করব ধরি আসল ইকুয়াল টু কি টাকা। ওকে, এবারে সুদের হার, সুদের হার আর ইকুয়াল টু 12% দেওয়া আছে। সুদ কত দেওয়া আছে আমার, আই ইকুয়াল টু 378। দেখো 378 টাকা। তাহলে এখানে আমার সময়টা একটু, এখানে সময়ের খেল আছে, ঠিক আছে। তো দেখো সময়টা কি করেছে, এখানে টি দিয়ে দিয়েছে, সময় টি ইকুয়াল টু 1 মাস। তো এটাকে আমাদের বছরে করতে গেলে কি করতে হবে, 1/12। 1 বছর 12 মাসে হয়, তাই 1 মাস ডিভাইডেড বাই 12। এবারে আমরা কি করব, এবারে আমরা এখানে ফর্মুলাটা করব। তো কি করব এখানে দেখো, আই ইকুয়াল টু পি টি আর ডিভাইডেড বাই 100। তো এখানে আমাদেরকে পি বার করতে হবে, আমরা ডাইরেক্টলি করব। তো কী করবো দেখো, পিটিআর ইকুয়াল টু আই ইন্টু 100। তো এখানে কি হয়ে যাবে, পি ইকুয়াল টু আই ইন্টু 100 ডিভাইডেড বাই টি ইন্টু আর। পি এর মান তো নেই, তো ঠিক আছে, আই এর ভ্যালু আছে। আই কত আছে আমাদের 378। টি কত আছে আমার 1। তো এখানে যদি আমরা 1/12 হলো, আর আর কত আছে 12। তো এখানে কি হবে দেখো,
এই 12 আর এই 12 কেটে যাবে, তাহলে এখানে কত হয়ে যাবে? 3800 টাকা। এটা কত হয়ে যাবে? অ্যান্সার। ওকে। আবার এখানে এটা হতো যে তোমরা এই 12টাকে উপরে করে দিতে, তারপরে 12 12 কেটে দিতে, ওটাও হতো। আমি যেটু নিচে করলাম তো কেটে দিলাম এখানেই। ওকে, তোমরা অঙ্কটা তাহলে বুঝে নিয়েছো। আসল ছিল না, আসল বার করতে হতো আমায়, সুদের হার ছিল, সুদ ছিল, সময় ছিল। যেমন ইকুয়েশন হয়, পিটিআর এদিকে চলে এলো, আই ইন্টু 100। ডাইরেক্টলি পি করতে গেলে কি মানে যখন এক্সামে করবে একটু অনেক সময় কি টিচারের উপর ডিপেন্ড করে যে ও তোমাকে পুরোপুরি নাম্বার দেবে না দেবে না। অনেক সময় কি তুমি মান বসিয়ে নিয়ে করবে, তোমার ক্যালকুলেশন ভুলও হতে পারে অনেক সময়। যেমন দেখো, এটা যদি তুমি মান বসিয়ে নিয়ে করতে যেতে, তাহলে এটাকে কি হতো তোমার, এটাকে তোমাকে নিয়ে কি করতে হতো দেখো, আই ইকুয়াল টু পিটিআর ডিভাইডেড বাই 100। তো তোমার এখানে আই এর ভ্যালু কত আছে? 378। পি এর ভ্যালু দেওয়া নেই, টি এর ভ্যালু আছে 1/12, আর আর এর ভ্যালু আছে 12, নিচে আছে তোমাকে 100। এবার দেখো তোমাকে এইভাবে করতে হতো, হয়তো তুমি এখানে 12 12 কেটে দিচ্ছে, এবার তোমাকে পি এর ভ্যালুটা এখান থেকে বেরিয়ে যেত। তোমাকে অনেক সময় কি, যখন তোমার বড় অঙ্ক হবে তখন তোমার ক্যালকুলেশনে অসুবিধা হয়ে যাবে। এটা কি করে এলো হয়তো তোমরা বুঝে গেছো হয়তো, যে পি যদি এখানে চলে আসে তো এটা এদিকে চলে আসবে, এই ভ্যালুটাকে পুরো ভ্যালুটাকে নিয়ে যদি পি নিচে চলে আসে তাহলে এটা এদিকে চলে আসবে তো। তাই কিন্তু এটা অনেক সময় কি মানে ভুল হয়ে যাবে, যখন বেসিক ক্যালকুলেশন করবে ভুল হয়ে যাবে। তাই তোমার এভাবে করাটা একটু ইজি হয়। হয়তো তুমি বেশি প্র্যাকটিসের পরে এই স্টেপটা হয়তো তুমি ওভারকাম করে দিলে, তুমি সেটা এই স্টেপটা করলে হয়ে যাবে। দেখো আমরা ষাটের অঙ্কটা দেখবো কি, ষাটে কি দেওয়া আছে, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসেব করে লিখি। তো কি দেওয়া আছে এখানে, বার্ষিক 6% সরল সুদের হারে। ওকে, তাহলে এখানে আমার আটটা দেওয়া আছে, কোনো টাকা, কোনো টাকা কত বছরে, কত বছরে দ্বিগুণ হবে হিসেব করে লিখি। তাহলে এখানে আমাদের কি চেয়েছে ঠিকভাবে যদি দেখা যায়, তাহলে দেখা হবে এখানে আমাদের টি বার করতে হবে, টি বার করতে হবে। ওকে, কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসেব করে লিখি। এই যে কত বছরে আছে না, এটাকে ভালো করে যখন পড়বে বুঝে যাবে, এখানে টি বার করতে হবে। সো দেখো এখানে আমরা কি করতে পারি, তোমাকে কি করতে হবে দেখো, ধরি তোমার একটু ভাষা তো অ্যাড করতেই হবে, তো আমি এখানে করে দিচ্ছি দাঁড়াও। ধরি বার্ষিক 6% সরল সুদের হারে, ধরি বার্ষিক 6% সরল সুদের হারে কি বলেছে এখানে, কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে। তো ধরে নিচ্ছি আমরা টাকা যেমন জানি বারবার আমরা আসল যেমন পি করি, তাই আমরা এমনি করে দিচ্ছি। ওকে, পি টাকা টি বছরে, তো এখানে ক্যাপিটাল টি করছি আমরা, ঠিক আছে, টি বছরে দ্বিগুণ হবে। দ্বিগুণ মানে কি হচ্ছে দেখো, যে মোট যে আসল, আসলটা যদি দ্বিগুণ হয় তাহলে কি হবে দেখো, পি প্লাস পি, তাহলে কত হবে 2p। বুঝতে পারলে, তা টি বছরে 2p মানে দ্বিগুণ হবে। ওকে, এটা তোমার বুঝে যাও বুঝলে দেখো, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে। তো আমরা এখানে কি করছি দেখো, আমরা বারবার এখানে জানি যে টাকা সবসময় আমরা এখানে বা আসলকে আমরা পি দিয়ে ডিনোট করি, তা কি হবে, বার্ষিক 6% সরল সুদের হারে, বার্ষিক 6% সরল সুদের হারে পি টাকা টি বছরে দ্বিগুণ হবে। দ্বিগুণ মানে এখানে 2p। ওকে, এবারে দেখো আমাদের এখানে আসল, আমরা এখানে আসল কি নিয়েছি বলো, আসল পি টাকা ধরেছি আমরা। ওকে,
সুদের হার কত আছে আমাদের? সুদের হার আছে আমাদের এখানে 6%। সময় কত আছে আমাদের? যেহেতু সময়টাকে আমরা বড় ধরে নিয়েছি, বড় হাতের টি, তো এবার দেখো আমাদেরকে কি সুদটা বার করতে হবে। সুদ বার করতে গেলে কি করে বার করতে হবে? দেখো সুদ মনে পড়ছে আমরা যখন প্রথমে একটা এক্সাম্পল লিখেছিলাম, প্রথম ভিডিওটা যে আমার দেখবে, ওখানে আমরা কি দিয়েছিলাম দেখো তো। যেমন তোমরা একটা এক্সাম্পল ভাবো এখানে, ঠিক আছে তো? ভাবো আমি ব্যাংকে যদি 800 টাকা জমা রাখছি, তা 1 বছর পরে ওটা আমার 832 টাকা হচ্ছে। ওকে, তাহলে এখানে আমার সুদটা কি করে বার করলাম? তাহলে আমার সুদ কত হচ্ছে 1 বছরে? 32 টাকা। তো বার করলাম কি করে? আসল ভাজিত যেটা আমি পাবো 1 বছর পরে। তো এখানে এখানে দেখো কি হয়ে যাচ্ছে, তাহলে আসল এখানে পি আছে, আর টি বছর পরে 2p টাকা পাচ্ছি আমি। তাহলে এখানে তাহলে আসল সুদ কি করে বেরোবে? যে এক টি বছর পরে যে আসল আছে মাইনাস যে এখন আসল আছে, তাহলে কত হয়ে গেল আমার? সুদের মান কত বেরিয়ে গেল? p টাকা। ওকে, এবারে দেখো আমি ক্যালকুলেশন করব। আই ইকুয়াল টু পি টি আর 100। এবারে দেখো আই এর ভ্যালু আমি এখানে বসাবো পি। পি এর মান তো পি আছে এখানে, এখানে আমরা আই কত পেয়েছি? পি। তো আমরা এখানে পি বসালাম, পি এর ভ্যালু এখানে পি বসালাম। টি, টি এর ভ্যালু এখানে কি আছে? ক্যাপিটাল টি। আর এর ভ্যালু কত আছে? 6। ওকে, ডিভাইডেড বাই 100। তো এখানে দেখো আমাকে এরা টি এর মান জিজ্ঞেস করেছে। তো কি হবে এখানে? এখানে আমি এখানে করে নিতে পারি ক্যালকুলেশনটা। দেখো এপি এর সাথে এপি যদি কেটে গেল, তাহলে যখন টি ইন্টু 6 এদিকে আসবে, তা 100 এখানে চলে গেল। তা কি হয়ে যাবে? টি ইকুয়াল টু, তাহলে দেখো এখানে কি হয়ে যাবে? টি ইকুয়াল টু 100, 6 তো নিচে চলে আসবে, তাহলে এখানে কত হয়ে যাবে? 16×280। বুঝতে পেরে গেছো তোমরা? 16×283 বছর। ওকে, হয়ে গেল। এবারে হতে পারে যে অনেক জায়গায় তোমাকে হয়তো বলে দেবে যে বছরটাকে তোমাকে টোটাল মানে এই যে 2 এর 3 বছরটাকে তোমাকে মাসে ডিভাইড করতে হবে। ওকে, মাসে করতে হবে এই 2 এর 3 বছরটাকে। তাহলে তুমি কি করবে? এখানে দেখো আমার যেখানে 16 আছে না, 16 বছর, তা এই 2 এর 3 কি করবে তোমরা? 12 দিয়ে করে দেবে। 12 মানে 1 বছরে 12 মাস। তো এখানে তাহলে কি হয়ে যাবে? তাহলে কি হয়ে যাবে দেখো? 16 বছর আর 3 মাস। অ্যান্সার হয়ে গেল। তোমরা হয়তো এখানে একবার তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো এখানে কি আছে, বার্ষিক 6% সরল সুদের হারে 15 টাকা কত বছরে দ্বিগুণ হবে? তাহলে এখানে কি হবে দেখো, না দেখো বার্ষিক 6% সরল সুদের হারে 15 টাকা, এখানে 15 টাকা কোনো জিজ্ঞেস করেছে তো এখানে আমি এক্স ওয়াই ওসব কেন ধরবো, যখন এখানে প্রতিবার আমি মূলধনকে পি হিসাবে ধরি। তাহলে পি টাকা সময় টি বছরে দ্বিগুণ হবে। দ্বিগুণ মানে কি? এখানে তো বলেই দিলাম দ্বিগুণ হবে, 2p হবে। হয়ে গেল। এবারে আমি জানি যে আমি আসল পি ধরেছি, সুদের হার আমার আর আছে 6% দেওয়াই আছে আমার, সময় আমি টি ধরে নিলাম। তাহলে যখন আমি সুদটা জিজ্ঞেস করছি, যখন আমি এখানে সুদ বার করতে খুঁজছি, ওকে, তো সুদ বার করতে গেলে আমায় কি করতে হবে? দেখো সুদ বার করতে গেলে মনে রাখবে একটা জিনিস, যখন আমি সুদটা বার করতে খুঁজছি না,
তখন বুঝে নিতে হবে সুদ মানে কি হয়ে যাচ্ছে দেখো না, আসল মাইনাস যে টাকাটা আমার বাড়তি থাকে, আসলটা নিলাম আমি, দেখো একটা আসল যদি আমি একটা কিছু একটা অ্যামাউন্ট নিলাম, ওকে, যেমন তোমাদেরকে এখানে যেমন বুঝালাম যে আসলে আমি এখানে 800 টাকা নিলাম, এক বছরে আমার টাকাটা কি হয়ে যাচ্ছে, 832 টাকা হচ্ছে, তাহলে আমার সুদ কত হচ্ছে, এক্সট্রা টাকাটাকে সুদ বলা হয়, তাহলে আমার 32 টাকা এক্সট্রা হচ্ছে। সেম নিয়ে এখানে সুদ ছিল 2p, দ্বিগুণ হচ্ছে, আর তার আগে আসল কত জমা করেছিলাম p, তাহলে তো কত টাকা পাচ্ছে p, 2p মাইনাস p, তো p হয়ে যায়, আমি ভ্যালু পেয়ে গেলাম। দেখো হয়ে গেল ভ্যালু, এক্সাম হয়ে গেল অঙ্ক, ভ্যালু পুট করলাম, ক্যালকুলেশন করলাম, নাম্বার বেরিয়ে গেল, 16 × 2 = 3 বছর হয়ে যাবে। এটাকে যদি তোমাদেরকে দেওয়া হয় যে মাসে করো, তাহলে 16 বছর 8 মাস। সো এখানে কি হলো 2 এর 3 যেটা ছিল পূর্ণটা ইন্টু ওটাকে মাসে করার জন্য কি 1 বছরের 12 মাস, ওইটাই 12 দিয়ে ডিভাইড হবে, ওকে। 3 দিয়ে যদি কাটে যায় তাহলে 4 হয়ে যাবে, 4 × 2 = 8, 8 বছর 8 মাস, সরি 16 বছর 8 মাস। এবারে দেখো আমরা হয়তো তোমার 8-এর অঙ্কটা করব, ঠিক আছে। 8-এর অঙ্কটা আমার কি আছে দেখো, মান্নান মিঞ্চা কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন যেই সরল সুদের পরিমাণ আসলের 3/8 হয়ে গেছে, বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করি, ওকে। তাহলে এটা তোমরা একবার কি করো, এটাই তোমাদেরকে জিজ্ঞেস কি করা হয়েছে, শতকরা, বার্ষিক শতকরা সরল সুদের হার জিজ্ঞেস করা হয়েছে, আর এর ভ্যালু তোমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে, ওকে। সময় দেখো দেওয়া আছে, সুদের পরিমাণ আসলের 3/8 হয়ে গেছে, তো এটাও হয়ে গেল। এবারে তোমরা এখানে ভাবো, এটা একটু ক্রিটিক্যাল অঙ্ক বটে, ক্রিটিক্যাল না হয় ইজি বটে, তোমরা যদি একটু ভাবো তাহলে তোমার একটু মানে ইজি হয়ে যাবে, তো একবার তোমরা এটা একবার ভেবে দেখো, তোমাদেরকে 1 মিনিটের জন্য আমি টাইম দিচ্ছি। ওকে, চলো এবার তোমাদেরকে আমি এটা বলে দিচ্ছি। দেখো থিকনেসটা একটু কম করে নিচ্ছি, 1 মিনিট। দেখো 1 মিনিট ফ্রেন্ডস। মানান মিঞ্চা কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন, তাহলে এখানে আমি কি করব দেখো, নর্মাল বেশি ভাববো না, তো এখানে দেখো তাহলে আমি টি পেয়ে গেলাম সময়, তোমাদেরকে বোঝানোর জন্য অঙ্কটা একটু অন্যভাবে করছি, দেখে নেবে, হ্যাঁ। সময় কত হয়ে গেল আমার টি, 6 বছর পেয়ে গেছি আমি, ওকে। এবারে দেখো ধার 6 বছর পর দেখলেন দেই সরল সুদের পরিমাণ আসলে 3/8 হয়ে গেছে, তা কি হয়ে যাচ্ছে তাহলে এটা দেখো, যে এখানে সুদটা কি হয়ে যাচ্ছে, সুদ আসলের 3/8 হয়ে গেছে, এই অঙ্কটাই এটাই মেন জিনিস, এটা যে বুঝে নেবে অঙ্কটা করে নেবে। তো দেখো এখানে আমি সুদের হার পেয়ে, সুদের হার এখানে দেওয়া নেই, ওকে। আর সরল সুদের হারটাই জিজ্ঞেস করেছে, দেখো সুদের হার কত ছিল, তো এখানে আমি সেকেন্ড একটা জিনিস পেয়ে যাচ্ছি, সুদের হার এখানে আমাকে বার করতে হবে। অঙ্ক যখনই করবে এভাবে করবে, ইজি হবে তোমার বুঝতে। তো সুদ এখানে আমি আর ধরে নিচ্ছি, কিচ্ছু নেই, আমি আর ধরে নিচ্ছি। তাহলে দেখো আমার এখানে সময় দেওয়া আছে, সরল সুদের হার বার করতে বলেছে, তাহলে এখানে আমার কি কি পাইনি, আমি আসল পাইনি আর সুদেরটা পাইনি, তো এখানে আমি কি করব দেখো, ধরি আসল সমান কি টাকা, আর এখানে কি দিয়েছে একটা তোমরা জিনিস পড়ে রেখেছো তো, সুদ আসলের 3/8 হয়ে গেছে, তো সুদ যদি এখানে আসলের, দেখো তাহলে এখানে আমি সুদ বার করছি, সুদ আই ইকুয়াল টু কি হবে, আসলের 3/8, তো আসল এখানে কত পি,
আর ওর 3/8 তাহলে এখানে কত হয়ে গেল? 3p/8। আশা করি তোমরা বুঝে গেলে। তোমার বোঝার জন্য অঙ্কটা করলাম, এভাবে করলাম। দেখো এখানে আমি সময় পেয়ে গেছি টি, 6 বছর। ওকে, সরল সুদের হার আমি পেয়ে গেছি। ওকে আমায় জিজ্ঞেস করা হয়েছে সরল সুদের হার কত ছিল নির্ণয় করি, হয়ে গেল। এবার আমার এখানে লাইনটা কি ছিল? সুদ আসলের 3/8 হয়ে গেছে। তো এখানে আমি প্রথমে আসলটা নিলাম, ধরি আসল পি টাকা। তাহলে যদি সুদটা যদি আমার আসলের 3/8 হয়, আসলের 3/8 হয়, তাহলে কি হবে? p × 3/8। তাহলে দেখো এখানে আমার বেরিয়ে গেল। এবার আমি কি করব? যেটা আমরা জানি, I = PTR 100। সো এখানে আমাদের কি আছে দেখো, প্রথমে আমরা কি করব? I, P তো P এ আছে, T আমাদের 6 বছর আছে তো, হ্যাঁ। আর আমাদের আর কত আছে? আর আমরা ক্যাপিটাল আর নিয়েছি, এখানে সুদের হার আরটাকে ক্যাপিটাল আর নিয়েছি 100। সো কি করব এখানে আমরা P6 আর = I × 100। সো আমাদেরকে আর এর ভ্যালু বার করতে হবে এখানে। তো 1 মিনিট, P6 আর এখানে আয়ের ভ্যালু কত আছে আমাদের? 3p/8 × 100। এখানে আমরা পিপি হয়ে যাবে, কার 3 দিয়ে এখানে 2কে কেটে যাবে। তাহলে কি করব? আর = এখানে হয়ে যাবে আমাদের আর = 100/, আরে 1 মিনিট না, প্রচুর আজকে ডিস্টার্ব হয়ে যাচ্ছে আমার এটাই, সরি। হ্যাঁ, কি হয়ে যাবে? 100/8। কিন্তু এখানে দেখো আমাদের 2 আছে, 2 দিয়ে এখানে যদি 100কে কেটে যায়, তাহলে কত হবে আমার? দেখো আর = 8/50 কত হয়? 6.1/4%। দেখো একটা ক্যালকুলেশনটা তুমি এভাবে করতে পারো। আর ক্যালকুলেশন যদি তোমার মনে হয় যে না এটা ঠিক আছে, কিন্তু আমি একটু একটু ইজিভাবে করতে চাই, তাহলে কি হবে? দেখো I = PTR/100। তো এখানে দেখো আমি জানি এখানে আর এর ভ্যালুটা আমি কি জানি, দেখো করে দিচ্ছি, দাঁড়াও। PTR = I × 100। তো এখানে আমাকে আর এর ভ্যালু বার করতে হবে। তো আর এর ভ্যালু কি আছে? এখানে ক্যাপিটাল আর আছে, ক্যাপিটাল আর এখানে বসালাম। আর পিটি যেটা আছে ওটাকে আমি এদিকে নিয়ে চলে এলাম। তাহলে ক্যাপিটাল কত হয়ে যাবে? আয়ের ভ্যালু কত আছে এখানে? 3p/8 আছে। তো 8টা আমরা যেহেতু নিচে নিয়ে চলে এলাম, নিচে তো ওটা আসবেই 3p/8, তো ওখানে না নিয়ে এখানে নিচে নিয়ে চলে এলাম। আর তারপরে এখানে দেখো আমি পি এর ভ্যালুটা বসালাম। দেখো পি এর ভ্যালু এখানে বসালাম, পি এর ভ্যালু পি আছে। আর টি কত আছে আমার এখানে? টি 6 আছে। তা দেখো এখানে পি কেটে যাবে। তাহলে এবার যদি তুমি এখানে করো, তাহলে তোমার বেরোবে কত বলো তো? 6.1/4%। তোমরা দুটো তোমাদেরকে ক্যালকুলেশন করতে গেলাম, তোমাদের যেটা ইজি মনে হয় তোমরা সেটাই করতে পারো। ওকে, তা এখানে অঙ্কটাই কি ছিল, এখানে যেটা মেন জিনিস ছিল সেটা একটাই শুধু জানার ছিল যে দেখো, মানান মিঞ্চা কিছু টাকা ধার করা 6 বছর পর দেখলেন যেই সরল সুদের পরিমাণ আসলে 3/8 হয়ে গেছে। ওকে, বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। এখানে সরল সুদের হারটা আমাকে বার করতে হবে, ঠিক আছে? তাহলে সরল সুদের হার বার করতে হবে, একটা জিনিস হয়ে গেল আমার, সময় দেওয়া আছে। তাহলে এখানে কি দেওয়া আছে? আসল, আর আসলের 3/8 হয়ে গেছে সুদটা। তো এখানে আমাদের আসল যদি আমরা পি ধরে নিচ্ছি, তো আসলের যদি সুদ যদি 3/8 হয়ে যায়, তাহলে কি হবে? আসল ইন্টু সুদের যে আসলের যে 3/8 হয়ে গেছে সুদটা, সেটা হয়ে যাবে। তাই এখানে আমাদের 3p/8 হয়েছে। ওকে, এটা তোমার 3 বটে।
তোমার যদি কোনো ভুল হয় তো আমি একবার লিখে দিচ্ছি। $50/8। ওকে, দেখো আমরা এখানে নয়ের অঙ্কটা ট্রাই করব। তো যে নয়ের অঙ্কটা আছে সেটাই কি আছে, একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% সরল সুদ দিতে হবে। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য থেকে সদস্য হয়ে সমিতি থেকে 500 টাকা কৃষি ঋণ নেন, তবে তার বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসেব করে লিখি। তাহলে এখানে কি দেওয়া আছে দেখো, এখানে জিনিসটা বলা হয়েছে কৃষি সমবায় সমিতি আর ব্যাংক। ওকে, ব্যাংক বলছে যে কোনখান থেকে যদি সুদ নেওয়া হয়, ওকে, তাহলে ওর টাকাটা বেঁচে যাবে, মানে সুদের পরিমাণটা কম লাগবে, অত বেশি সুদের পরিমাণ লাগবে না, টাকাটা বেঁচে যাবে। তো এখানে আমরা এটাকেই বার করব। তো এটাকে বার করব, আগে এটাকে ভেবে নাও, একটু ভাবো। এটাই থেকে আমাকে দুটো বার করতে হবে, এটার আমাকে পিটিআর বার করতে হবে কৃষি সমবায় সমিতির, ওকে, পিআরটি বার করতে হবে ব্যাংকেরও, আমাকে পিআরটি বার করতে হবে। ঠিক আছে, তো পিআরটি এগুলোই দেওয়াই আছে, তোমাকে আইটা বার করতে হবে, আয়ের ভ্যালুটা তোমাকে বার করতে হবে, আয়ের ভ্যালু, আয়ের ভ্যালু বার করতে হবে। ওকে, আয়ের ভ্যালু বার করে নিয়ে তোমাদেরকে কি করতে হবে, দুটোর মাইনাস করে দেখতে হবে। সো হ্যালো স্টুডেন্টস, সরি আমার একটু স্ক্রিন রেকর্ডিংটা অফ হয়ে গেছিলো, তাই কিছু অসুবিধা হয়ে গেছে, কিন্তু আশা করি তোমাদেরকে এটা বুঝিয়ে দেবো কনসেপ্টটা। ঠিক আছে, চলো স্টার্ট করা যায়। অঙ্কটা তোমাদেরকে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে ব্যাপারটা হচ্ছে তোমার, যে এখানে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়। আবার ওখানে একটা ব্যাংক থেকে যদি কৃষি ঋণ নেওয়া যাচ্ছে, তাহলে বার্ষিক কত পার্সেন্ট সুদে দিচ্ছে, 7.4% সুদ দিতে হয় ওদেরকে। তাহলে একজন কৃষক যদি বলে যে আমি ব্যাংক থেকে টাকা ধার নেব না, সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেব, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে। তাহলে এখানে তোমাকে কি খোঁজা হয়েছে, সুদ বাবদ কত টাকা বাঁচবে, তাহলে এখানে তোমাকে সুদটা বার করতে হবে। ওকে, দেখো এখানে বুঝে গেলে সুদ বার করতে হবে। এখানে টোটাল দেখো কে দেওয়া আছে, এখানে দেখো কি দেওয়া আছে, দেখো কৃষি সমবায় সমিতিকে যদি সুদ নিচ্ছে তাহলে 4% সরল সুদের হারে নিতে হবে, ওটাই যদিও ব্যাংক থেকে নিচ্ছে তাহলে ওকে 7.4% সরল সুদের হারে নিতে হবে। তাহলে দেখো এখানে তোমার সুদের হার দেওয়া আছে, মোট টাকা কত আছে, 5,000 টাকা। এখানে বলে দেওয়া আছে 5,000 টাকাও কৃষি সমবায় সমিতি থেকে সুদ নিতে গেলে 4% পড়বে সরল সুদের হার, 5,000 টাকা ব্যাংক থেকে নিতে গেলে পড়বে 7.4%। হয়ে গেল, সময় তো দেওয়াই আছে 1 বছর, তাহলে তোমাকে এখানে সুদের হারটা বার করতে হবে। তাহলে কত ইজি, একবার শুধু ভেবে দেখো। আরেকবার তোমাকে কি বলে দেবো, আচ্ছা বলে দিচ্ছি না, মানে কৃষি সমবায় সমিতি থেকে যদি কেউ সুদ নিচ্ছে 5,000 টাকা, তাহলে ওকে 4% সুদ দিতে হবে বছরে। আর সেম যদি এটা 5,000 টাকা যদিও ব্যাংক থেকে ঋণ নিচ্ছে, তাহলে ওকে 7.4% সরল সুদের হারে সুদ দিতে হবে। তাহলে এখানে বলা হয়েছে যদি কেউ কৃষি সমবায় সমিতির সদস্য হয়ে ওখান থেকে 5,000 টাকা ঋণ নেয়, তাহলে তার সুদ বাবদ কত টাকা বাঁচবে ব্যাংক থেকে। বোঝা গেছে? এবারে করছি দেখো, তাহলে এক্ষেত্রে যে আসলটা হবে ওটা কিন্তু কনস্ট্যান্ট, কিন্তু এখানে একটু ভাষাটা লিখতে হবে, কি করবে দেখো। হুম, দেখো
দেখো, কৃষি সমবায় সমিতি সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়। ওকে, তাহলে অতএব এক্ষেত্রে আসল কত হয়ে যাবে ওদের? আসল পি ইকুয়াল টু 5,000 টাকা হয়ে যাবে। আর সময় তো দু ক্ষেত্রেই 1 বছরই লাগবে, তাই সময় তো এখানে কনস্ট্যান্ট আছে 1 বছর। আর সুদের হার কি হচ্ছে, যদি সে কৃষি সমবায় সমিতি থেকে নিচ্ছে তাহলে সুদের হার কত হচ্ছে? কৃষি সমবায় সমিতি থেকে সুদ নিতে গেলেও সুদের হার হচ্ছে 4%। তাহলে এখানে সুদ কত হয়ে যাচ্ছে? এখানে সুদটা বার করতে হবে। ওকে, এখানে যদি আমরা সুদটা যদি বের করে নিচ্ছি তাহলে কত হচ্ছে আমার? টি আর ডিভাইডেড বাই 100। তো এখানে কত হয়ে যাচ্ছে? আই ইকুয়াল টু পি এর মান কত আছে আমার এখানে? 5,000, সময় 1 বছর, সুদের হার কত? 4%, ডিভাইডেড বাই 100। দুটো জিরো কেটে যাবে। সো আমার এখানে অ্যান্সার কত বেরিয়ে যাবে? তাহলে এখানে কত ওকে সুদ দিতে হবে? 200 টাকা দিতে হবে ওকে সুদ। ওকে, 1 বছর তাহলে সুদ বাবদ কত টাকা বাঁচবে? তাহলে 200 টাকা বাঁচবে সুদ বাবদ। এবারে এখানে আমরা কি করব? এবারে এখানে আমরা ব্যাংকেরটা করব। ওকে, তো কি করতে হবে তাহলে? এখানে আবার সেম টাকার যদিও ব্যাংক থেকে নিচ্ছে, দেখো ব্যাংক থেকে টাকা ধার করলে 7.4% হারে সরল সুদ দিতে হবে ওকে। যে নিবে তাকে সরল সুদ দিতে হবে। তো আমি এখানে লিখে দিচ্ছি সরল সুদ দেই। অতএব এখানে তাহলে আসল কত হবে? আসল তো সেমই হবে, কারণ ও তো নিচ্ছে তো 5,000 টাকায়, কৃষি সমবায় সমিতি থেকেই নিক আর ব্যাংক থেকেই নিক, সময়ও তো 1 বছরের জন্যই নিবে, তাই এখানে সময়ও সেমই হবে। সময়ও এখানে সেমই হবে, সুদের হারটা শুধু চেঞ্জ হয়ে যাচ্ছে। সুদের হার কত হয়ে যাচ্ছে? যখন কেউ ব্যাংক থেকে নেবে তখন সুদের হার কত খুঁজছে? ওকে 7.4% সুদের হারটা হয়ে যাচ্ছে। সুদ বার করতে হবে। সো এখানে যখন তুমি ব্যাংকের দিকে সুদটা বার করবে, আয়ের সূত্র যদি তোমরা জানা আছে পিটিআর ডিভাইডেড বাই 100। সো এখানে একটা বা অমনিকে দিতে হবে। পিটিআর এর পি কত হচ্ছে তোমার? 5,000 টাকা আসল, সময় 1 বছর, এর সুদের হারটা কত হয়ে যাচ্ছে? 7.4 ডিভাইডেড বাই 100। এখানে যদি এই পয়েন্টে যদি আমরা উঠিয়ে দিচ্ছি, কেটে দিচ্ছি, তাহলে কত হয়ে যাবে? পয়েন্টে জিরো হয়তো দুটো শূন্য হয়ে গেল। এখানে দেখো 3টা শূন্য, উপরের 3টা শূন্য কেটে গেল, তাহলে কত হয়ে যাবে বলো? আই ইকুয়াল টু 370। ওকে, তাহলে দেখো এখানে একটা ব্যক্তি যদি তোমার কৃষি সমবায় সমিতি থেকে সুদটা নিচ্ছে তাহলে কত টাকা পড়ছে? 200 টাকা ও মানে ও 200 টাকা ওকে লাগবে ঋণ। কিন্তু ও যদি এটাকে এখানে ব্যাংক থেকে নিয়ে নিচ্ছে তাহলে কি হয়ে যাচ্ছে? ও 370 টাকা হয়ে যাচ্ছে। সো এখানে তো এটাই বলা হয়েছে যদি নিয়ে গেলে কত টাকা বাঁচবে ওর? বাঁচবে তাহলে কত? যদি ও কৃষি সমবায় সমিতি থেকে তাহলে কত টাকা বাঁচবে? তাহলে এখানে অ্যান্সারটা যখন লিখবে তখন তোমায় কি লিখতে হবে জানো? দেখো, এভাবে লিখতে হবে, উত্তর
যদি কৃষক ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতি থেকে কৃষি ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে বলো এবারে? 370 মাইনাস 200, কত টাকা বাঁচবে? 170 টাকা বাঁচছে। কেমন দেখে নাও, কৃষি সমবায় সমিতি থেকে সুদ নেবে ও 200 টাকা পড়বে, ব্যাংক থেকে নেবে 370 টাকা পড়ছে বছরে। তাহলে 200 মাইনাস 370, 170 টাকা বাঁচছে কৃষি সমবায় সমিতি থেকে। এটা জন্য বোঝা গেল অঙ্কটা বেশি ডিফিকাল্ট নেই। প্রবলেমটা কি হচ্ছে, অঙ্কটাকে ঘুরিয়ে নিয়ে দিয়েছে। কি করেছে, এখানে ওরা বলে দিয়েছে, দেখো আরেকবার বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো এখানে ওরা বলে দিয়েছে যে 7.4% সরল সুদের হারে কৃষি ঋণ দেবে, সমবায় সমিতি থেকে কৃষি ঋণ পাবে। কিন্তু যদি কেউ ব্যাংক থেকে নিচ্ছে তাহলে ও কৃষি ঋণটা কত পাচ্ছে? 7.4% পাচ্ছে, যদি ও ব্যাংক থেকে নিচ্ছে। তাহলে কোনো কৃষক কি করবে? কৃষি সমবায় সমিতির সদস্য হয়ে কৃষি ঋণ নেওয়া ওর বেশি উচিত। তো বলছি, যদি কেউ কৃষি ঋণ যদি নেই, সমবায় সমিতির সদস্য হয়ে নিয়ে 5,000 টাকা যদি ও কৃষি ঋণ নিয়ে নিচ্ছে, তাহলে ওটাকে সুদ বাবদ কত টাকা বাঁচছে ব্যাংকের থেকে, ওটাকে আমরা এখানে করলাম। প্রথমে আমরা দেখো, তাহলে আসলটা এখানে 5,000 কনস্ট্যান্ট। তো যদিও কেউ কৃষি সমবায় সমিতি থেকে নিচ্ছে, তাও ওকে 5,000 টাকাই লাগছে। সময় তো 1 বছর, সুদের হার যখন কেউ কৃষি সমবায় সমিতি থেকে নিচ্ছে, ওর 4% পড়ছে। মানে সুদটা শুধু বার করতে হবে, সুদ বার করলাম, এখানে 200 টাকা পড়ে যাচ্ছে। দেখো এবারে যখন আমি তোমার ব্যাংক থেকে নিচ্ছি, তখন 7.4% সুদের হার পড়ছে, টাকাটা কনস্ট্যান্ট 5,000 টাকাও নেবে। অপশন আছে, হয় ও ব্যাংক থেকে নেবে, নয়তো কৃষি সমবায় সমিতি থেকে নেবে। সময় 1 বছরের জন্য নিচ্ছে, সুদের হার তো তোমরা জানো 7.4%। এখানেও সুদ বার করলাম, এখানে সুদ পড়ে যাচ্ছে 370 টাকা। তাহলে এখানে কি হচ্ছে, অ্যান্সারটা কি চেয়েছে এখানে, যে 5,000, তবে বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে যদি কেউ কৃষি সমবায় সমিতি থেকে নেই। তাহলে এখানে দেখো, কৃষক ব্যাংক থেকে টাকা ধার না করে, দেখো যদি কৃষক ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতি থেকে কৃষক ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ, এই যে দুটো যে বেরোলো মাইনাস হবে, 170 টাকা বাঁচবে। এখানে তো দেখাই যাচ্ছে ও 270 টাকা পড়ছে, এখানে 370 টাকা পড়ছে ব্যাংক থেকে। দেখো ব্যাংকে 370 টাকা পড়ে যাচ্ছে আর সমিতি 200 টাকা পড়ছে, তাহলে তো বুঝেই যাচ্ছ এখানে 170 টাকা বেশি নিচ্ছে ওরা। তো অ্যান্সারটা লেখার সময় কিন্তু তোমাদেরকে এভাবে লিখতে হবে, নইলে এক্সামিনার তো জানো। আশা করি তোমরা বুঝে গেছো। এবারে তোমাদের 10 নম্বর অঙ্কটা প্র্যাকটিস করবো আমরা, চলো। পাশেরটা কি আছে, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। দেখো এখানে তোমাদেরকে অঙ্কটা কি দিয়ে দিয়েছে, দেখো এখানে দেখো কি করেছে, একবার শুধু ভেবে দেখো, অঙ্কটা বেশি পড়ে দেখো। দেখো যদি 292 টাকার, মানে এখানে পি দেখো তোমায় দিয়ে দিয়েছে, একদিনের সময় কি হয়েছে, দেখো টি দেখো তোমায় দিয়ে দিয়েছে, 5 পয়সা হয় একদিনের সুদ, কত হচ্ছে 5 পয়সা। দেখো এখানে তাহলে আয়ও দিয়ে দিয়েছে, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। কি বলেছে এখানে, সরল সুদের হার হিসেব করে লিখি। তাহলে এখানে কি করতে হবে, আর বার করতে হবে। এবারে তোমরা ভাবছো এটা এতটা ইজি, না এতটা ইজি এটা নয়। এটাই কি করেছে এক্সামিনার, যারা কোশ্চেন বানিয়েছে ওরা কি করেছে, এটা তোমাকে দিন দিয়ে দিয়েছে, তাহলে এখানে তোমার টিটা কি করতে হবে, দিনটাকে তোমাকে বছর করতে হবে।
এখানে দিনটাকে বছর করতে হবে। আর এখানে কি হয়েছে, কত দিয়েছে, এক দিনের সুদ 5 পয়সা। তো এখানে তোমাকে পয়সাটাকে কি করতে হবে, টাকা করতে হবে। শুধু এই দুটো টার্ম দেখো চেঞ্জ করে দিয়েছে, এই দুটো যদি তোমাকে করতে হবে। দেখে নাও, তোমাকে কি দিয়েছে আরেকবার পড়ে দেখে নাও। দেখো আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি, দাঁড়াও। দেখো, যদি 292 টাকার, যদি 292 টাকার, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক সরল শতকরা সুদের হার নির্ণয় হিসাব করে লিখি। বুঝতে পেরেছো কি বলা হয়েছে? 292 টাকার, তাই এখানে দেখো তোমার পি দেওয়া আছে, এক দিনের সময় দেওয়া আছে, সুদ 5 পয়সা হয়, তাহলে সুদ দেওয়া আছে, বার্ষিক সরল শতকরা সুদের হার নির্ণয় করে লিখি। আর তা কি করতে হবে, তোমাকে বার করতে হবে। এবারে তোমাকে এখানে কি করতে হবে, তোমাকে যে এই দিনটা যে দিয়েছে না, ওটাই তো টার্ম, এই দিনটাকে ওটা তো তোমাকে বছরে করতে হবে। আর এখানে যে তোমাকে 5 পয়সা দিয়েছে, পয়সাটাকে তোমাকে টাকায় করতে হবে। টাকায় কনভার্ট করার পরে তুমি আই ইকুয়াল টু পিটিআর করে নাও, বেরিয়ে যাবে। তো এবারে আমরা এটাই করছি, আশা করি তোমরা এটা বুঝে গেছো। চলো, আমি সবসময় বলি আগে কনসেপ্ট ক্লিয়ার করো, আগে অঙ্কটা বোঝার চেষ্টা করো। তুমি একবার যদি এটা বুঝে গেছো, তুমি এটা নিজের থেকে করে নিতে পারবে। আগে কনসেপ্ট ক্লিয়ার করো, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, তুমি অঙ্ক পেরে যাবে। কনসেপ্ট ক্লিয়ার হবে না, অঙ্ক পারবে না। দেখো, তাহলে এখানে আমাকে বার করতে কি হবে, দেখো ধরি বার্ষিক সরল সুদের হার। আমি কি করবো এখানে, বার্ষিক সরকার সরল সুদের হার আর ইকুয়াল টু কি করবো, এখানে আর যেহেতু কোনো ভ্যালু দেওয়া নেই, তাই আমি এখানে ক্যাপিটাল আর ধরে নেব। ওকে, দেখো আর পার্সেন্ট। ওকে, এবার আমি কি করব, দেখো এক্ষেত্রে এক্ষেত্রে সময় আরে বাবা, আজকে প্রচুর ডিস্টার্ব হচ্ছে এই স্ক্রিনটা। এক্ষেত্রে সময়, সময় কত দেওয়া আছে আমার, একদিন। একদিনটাকে আমি যদি বছরে করতে যাই, তাহলে কি হয়ে যাবে, এক বছরে কটা দিন হয়, 365টা। সো কি হয়ে যাবে এখানে, 365 বছর। এবারে আমি কি চেঞ্জ করব, সুদটা চেঞ্জ করব। টাকা আমি করে নিচ্ছি, আসল আসল হয়ে যাচ্ছে আমার 292 টাকা। সময় হয়ে গেল, সময়টা দেখো আমি এখানে চেঞ্জ করে নিলাম। এবার আমি সুদটা করব, সুদ কত আছে এখানে, 5 পয়সা। সুদ আই ইকুয়াল টু কত হয়ে যাবে তোমার, 5 পয়সা। সো এটাকে যদি আমি কি করতে হবে, আমাকে টাকাই করতে হবে, তো কত হয়ে যাবে, 100 পয়সায় 1 টাকা হয়। 5 পয়সা, তোমার এটাকে টাকাই করতে গেলে এভাবে করতে হবে। এবার আমি, তুমি ক্যালকুলেশন করো, আই ইকুয়াল টু পিটিআর বাই 100। এবারে দেখো, তোমাকে এখানে বার করতে হবে। সো কি করবে তুমি এখানে, দেখো বা
দেখো পি পি এর কোনো চেঞ্জ নেই, এই আর এর কিন্তু ভ্যালুটা চেঞ্জ হবে, কিন্তু ওটা আমরা একটু পরে করে নেব। আই ইন্টু 100, এবার দেখো কী হবে, আর এর ভ্যালু যে চেঞ্জ হলো, আর এর ভ্যালু বড় হাতে ওখানে আর বসে যাবে। এবার আমরা ডাইরেক্ট আই এর ভ্যালুটা বসিয়ে নেব। আই কত আছে এখানে 5, বাড়াও 1 মিলি স্পেন্স। দেখো চলো আমি একটু ইজি করে দিচ্ছি তোমাদের জন্য, দাঁড়াও। টি টি আর এখানে ছোট বড় ছোট আর যেটা এ আর এর আর এর ভ্যালুটা আমি বসালাম ক্যাপিটাল আর, আর এইখানে এবার আমরা আই এর ভ্যালুটা বসাচ্ছি 5, 5 × 100। এখানে কি আছে, এখানে 100 আছে, এই 100 আমরা এখানে নিচে বসাবো। ওখানেও বসাতে পারো, 5/100 তো 100 কেটে যাবে, কিন্তু ওভাবে আমরা করছি না এখানে। যত ইজিলি করতে পারবো সেভাবে করছি, তখন প্র্যাকটিস করে নেবে, তখন হয়তো তুমি বড়োভাবে করতে পারবে, সেটাই কোনো অসুবিধা নেই। এখানে আর রয়ে যাবে আমার 5 × 100, 100 মানে পি আর টি এর যখন ভ্যালুটা আমার চলে আসবে, তো তারপর আমি দেখো কী করবো, আর হয়ে গেল এখানে 5 × 100, 100 পি এর ভ্যালু এখানে আমার কত আছে 292, টি এর ভ্যালু কত আছে 1/365, তো 365 যেমন ওটা উপরে চলে যাবে। এবার যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তোমার বেরিয়ে যাবে অ্যান্সার 6.14 টাকা। দেখো ক্যালকুলেশনটা তুমি এভাবেও করতে পারো, আবার ক্যালকুলেশন তুমি আরেকভাবে করতে পারো। দেখো একটা ওভাবে তোমার ক্যালকুলেশন হয়ে গেল, একটা তোমার ক্যালকুলেশন দেখিয়ে দিচ্ছি। দেখো আই ইকুয়াল টু পিটিআর ডিভাইডেড বাই 100। এবার আমরা কি করবো, দেখো আই এর মানটা আমরা এখানে বসিয়ে নেব। দাঁড়াও, দেখো হয়ে গেল। এবারে কি করবো দেখো, আমরা আই এর ভ্যালু কত 5/100, পি এর ভ্যালু কত 292, টি এর ভ্যালু কত 1/365, আর এর ভ্যালু তো আমরা জানি, আর এর মান আর বড় হাতের আর হয়ে যাবে ওখানে, ডিভাইডেড বাই 100 হয়ে গেল। এবারে দেখো এই আরটাকে যখন বার করবো না, আমার ক্যালকুলেশনে কি এবারে প্রচুর মানে হেক্টিক হয়ে যাবে, যখন তুমি করতে যাবে না প্রচুর মানে হেক্টিক হয়ে যাবে, প্রচুর ক্যালকুলেশনে ভুল হবে, হয়তো তুমি এটা করে দিলে মানে কেটে গেল, ওকে একটু অসুবিধা হয়ে যায়। তাই তোমাদেরকে কি বলবো আমি, যেভাবে ক্যালকুলেশন করো না তোমাদেরকে দেখিয়ে দিলাম একটা এক্সাম্পল। এখানে থেকে এবার কি করব, এই যে আরটা যে আছে আমার, যদি আর এখানে যদি চলে এলো আমার, তাহলে কি হবে, এই যে ভ্যালুগুলো এগুলো কি পাল্টে যাবে, পাল্টে যাবে মানে কি হবে দেখো 365, দেখো 365 ইন্টু 5 হয়ে যাবে, ডিভাইডেড বাই 292 হয়ে যাবে, তখন সে অ্যান্সারটা কত বেরোবে 6.14 টাকা। এখানে একটা স্টেপ হয়তো আমি ওভার স্টেপ করে দিলাম, কারণ এখানে আরে ভ্যালুটা যখন এখানে আসবে ওগুলো এক কিলোটা পাল্টে নিয়েই আসবে। দেখো এভাবে হয়ে যাবে, নইলে দেখো এভাবে হবে। এটাকে তুমি আরো যদি একটু ইজিলি করতে চাও তাও হবে, কিন্তু ওই স্টেপটা একটু লম্বা হয়ে যাবে। স্টেপটা কেমন লম্বা হয়ে যাবে দেখো, যেমন দেখো এখানে দেখো আই ইকুয়াল টু পিটিআর ডিভাইডেড বাই 100, তো এখানে থেকে আমি কোনো ভ্যালু বসাবো না। দেখো আই ইকুয়াল টু পি টি, আর এর ভ্যালুটা আমি বসালাম ক্যাপিটাল আর 100, এখানে ব্যাকেটে লিখে দিব আর এ মান আর বসাইয়া পাই, এটা হয়তো আমি লিখে দিতে পারলাম, এই যে আর এর মানটা যেখানে বসালাম। এবার আমাকে আর এর ভ্যালু বার করতে হবে, তো দেখো আমরা কি করব, পিটি আর নিয়ে চলে এলাম, আই যদি এখানে চলে যায় তাহলে আই ইন্টু 100 হয়ে যাবে। তারপরে দেখো আমার আর এর মান বার করবো, ওটা আই ইন্টু 100 পি ইন্টু টি হয়ে যাবে। দেখো আমি আয়ের মানটা এখানে বসাবো, তো এখানে আয়ের মান কত আছে দেখো 5, তো 100 যে 100টা আমি নিচেই দিয়ে দিচ্ছি, 5 × 100, 5 ডিভাইডেড বাই 100, তো আয়ের মানটা বসালাম এখানে। এবারে এখানে একটা 100 তো আছে, এই 100টা এখানে আসবে,
আরে i এর যে 5/100 ওটা 100টা তো তোমরা জানোই যে ওটা 5/100 ওটা হবে, তো ওটাকে ওখানে নামিয়ে দিলাম। এবারে দেখো p এর মানটা যখন বসাবো, p এর ভ্যালু কত আছে 292। এবারে t এর ভ্যালু কত আছে 1/365। তো 1 বাই যেখানে 365টা হবে না, তো ওটাকে আমি এখানে বসাবো না। এবারে বুঝতে পারলে তো কেন 5 এরটা বসালাম না? 365টা কি হবে আমার উপরে চলে যাবে, যেমন এখানে 5/100টা i এর যে ভ্যালুটা বসালাম সেভাবে হবে। তো এবার যদি করো 100 কেটে যাবে, এটা যখন বার করবে এটাই বেরোবে 6/14। 6×1=4 টাকা বার হবে। তো এটা হয়ে যাবে তোমাদের উত্তর। তো আজকের জন্য এটাই থাকুক। আর এখানে এটা কি করলাম আমরা দেখো, এখানে আমরা বেশি কিছু চেঞ্জ করিনি, এখানে শুধু আমরা টাকাটাকে, টাকা দেওয়া ছিল, সময় দেওয়া ছিল, সুদের মান দেওয়া ছিল, সরল শতকরা সুদের হার খুঁজেছিল। তো আমরা কি করলাম, সুদের হারটাকে 8 ধরে নিলাম, এই যে টাকার যে সময়টা যে ছিল একদিন ওটাকে বছরে করলাম, টাকাটা দেওয়া আছে, পয়সাটাকে চেঞ্জ করলাম। এখানে কি হয়েছিল, এখানে তোমাকে দুটো শুধু টার্মস এন্ড কন্ডিশন দিয়েছিল। সময়ে তোমাকে বলেছিল দিন, তাকে তোমরা দেখো কি করলে বছরে করলে। আর টাকায় তোমাকে কি বলেছিল, পয়সা দেওয়া ছিল, পয়সাটাকে তুমি কি করলে এখানে টাকা করলে। আর কিচ্ছু না, অঙ্কেতে শুধু এই ছোট্ট ছোট্ট কোশ্চেনগুলো পড়তে হবে। ওখানে কি করেছে, দিন দিয়ে দিয়েছে আর পয়সা দিয়ে দিয়েছে, তোমাকে শুধু এই দিন আর পয়সাটাকে চেঞ্জ করতে হতো, আর কিচ্ছু নয়। বাদ বাকি পুরো রুলের উপরে কাজ করে। দ্যাটস ফর অল টুডেজ ক্লাস। সো তোমরা যদি দেখতে চাও আরেকবার দেখে নিতে পারো, 1 মিনিট দাঁড়াও, দেখো। তোমরা এই ক্যালকুলেশনটাও করতে পারো, এটাও করতে পারো, যেটা তোমার ঠিক মনে হয়। মান বসে বসে করলে তোমাকে ভুল হবে না। আর যখন তুমি এভাবে করতে যাবে ভুল হয়ে যাবে, কারণ তোমার প্রচুর অঙ্ক করতে হবে এক্সামের সময়। শুধু তোমাকে একটা অঙ্ক তোমার করার জন্য টাইম থাকবে না, তোমাকে প্রচুর অঙ্ক করতে হবে। তুমি চেষ্টা করবে একটু লেন্দি হোক, লম্বা হোক, লেন্দি হোক অঙ্কটা, কিন্তু যেন ইজি হয়, স্টেপে যাতে আমার কোনো রকমের ভুল না হয়। ওকে।